আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আপনারা। আমরা চ্যাপ্টার 8 পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি পড়তেছিলাম এবং আজকে এটা শেষ ক্লাস। মানে আগের 3টা লেকচারে আমি মোটামুটি এই চ্যাপ্টার থেকে যে সকল ঝামেলা হয়, যা যা হয় সব কিছুর ডিটেলস আল্লাহর মধ্যে পড়িয়ে ফেলছি। আজকে আমরা যেটা শুরু করব হচ্ছে আমি এনার্জি দিয়ে শুরু করে আর কিছু জিনিসপত্র ডিসকাস করব। তাহলে ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো পিরিয়ডিক মোশনের মানে হচ্ছে এনার্জি রিলেটেড অনেক ধরনের কোশ্চেন হয়। আগে আমরা এই এনার্জি কোথা থেকে আসে একটা পিরিয়ডিক মোশনে সেই জিনিসটা একটু বুঝবো, তারপর হচ্ছে বাকি জিনিসপত্র করবো ইনশাল্লাহ আমরা। ওকে, চলেন শুরু করা যাক। এনার্জি, দেখেন, একটা স্প্রিংকে আমরা যখন সংকুচিত করি তখন স্প্রিং এর মধ্যে থাকে হচ্ছে বিভব শক্তি। আবার যদি একটা সরল দোলককে কোনো একদিকে আমি টান দেই তাও তার মধ্যে কি আসে? বিভব শক্তি আসে। সো স্প্রিং হোক সরল দোলক হোক সবার ক্ষেত্রে আমরা কি পাবো? একটা শক্তি পাবো, বিভব শক্তি পাবো। এই বিভব শক্তি গতিশক্তির যে ট্রান্সফারটা এক রূপ থেকে আরেক রূপে যখন রূপান্তরিত হবে, কখন বিভব শক্তি কিরকম হবে, কখন গতিশক্তি কিরকম হবে সেটা জানাটাই আমাদের মূল উদ্দেশ্য। এখন নর্মালি আমরা জানি যে যে কোনো একটা সরল সন্ধিত গতির যে সমীকরণটা, সাধারণ সমীকরণ, সেই সাধারণ সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে মোট শক্তি যেটা আছে, এই মোট শক্তি ই ইকুয়ালস টু হচ্ছে হাফ কে স্কোয়ার, এটা অলওয়েজ। সো মোট শক্তি সবসময় হাফ কে স্কোয়ার হবে। আর এখানে বিভব শক্তি এবং গতিশক্তি যদি আমরা আলাদা আলাদাভাবে চিন্তা করি, বিভব শক্তি ইপি পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার বা হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আর গতিশক্তি ই কে ইকুয়ালস টু হাফ কে স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আর মোট শক্তি ই সমান ইপি প্লাস ইকে। এখন আমরা যদি নর্মালি বিভব শক্তি এবং গতিশক্তির গ্রাফ দেখতে যাই, দেখেন আমরা মোট শক্তি জানি, বিভব শক্তি জানি, গতিশক্তিটাকে হাফ এম ভি স্কোয়ার সেটা জানি। সো আমি একেবারে ইন ডেপথ আলোচনায় যাওয়ার আগে গ্রাফগুলি কীরকম হয় সেটা একটু দেখাই আপনাদেরকে। ধরেন এটা হচ্ছে সাম্যাবস্থান, এই পজিশনটা হচ্ছে সাম্যাবস্থান। তাহলে সাম্যাবস্থানের দুই পাশে দুইটা বিস্তার থাকবে, বাম পাশে এইদিকে একটা বিস্তার থাকবে, ডান পাশে এইদিকে আরেকটা বিস্তার থাকবে। তাহলে সাম্যাবস্থানের দুই পাশে দুটো বিস্তার আছে, এইদিকে গেলেও বিস্তার, এদিকে গেলেও বিস্তার। সো এটাও বিস্তার, এটাও বিস্তার। বিস্তার মানে কি? এক্স সমান এ, তাহলে একটা যদি এক্স সমান এ হয় আর একটা এক্স সমান মাইনাসেও বলতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন, মোট শক্তি হাফ কে স্কোয়ার। একটা সিস্টেমের জন্য কে তো পরিবর্তন হইতে পারে না। আপনি একটা স্প্রিং মাস সিস্টেম নিলেন, সেখানে কি কে পরিবর্তিত হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগই নাই, কেটা ধ্রুব। তারপর বিস্তারটা, আমি একটা সরল দোলককে যতটুকু টেনে ছেড়ে দিচ্ছি বা একটা স্প্রিংটে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যতটুকু একবার টানতেছি, ওর থেকে বেশি তো আর সরণ হবে না। সুতরাং বিস্তারটা একটা নির্দিষ্ট কম্পনের জন্য সুনির্দিষ্ট। তাহলে কে এবং এ দুইটাই যেহেতু ধ্রুব সংখ্যা, আমাদের যে মোট শক্তি ই সমান হাফ কে স্কোয়ার, এটা একটা জাস্ট ধ্রুব সংখ্যা। তাহলে মোট শক্তির গ্রাফ যদি আঁকি সেটা একটা ধ্রুব, এই যে একটা স্ট্রেট লাইন হবে মোট শক্তিটা। তাও বাঁকা হয়, খুব খারাপ। সুতরাং মোট শক্তিটা একটা জাস্ট ধ্রুব সংখ্যা, যেহেতু সেহেতু একটা সরল রেখা হবে। এখন আসেন বিভব শক্তির বেলায়, দেখেন বিভব শক্তিটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার।
তাহলে হাফ কে এক্স স্কোয়ার যদি বিভব শক্তি হয়ে থাকে, দেখি তো, হাফ কে এক্স স্কোয়ার এটা অবশ্যই একটা প্যারাবোলা, তাহলে এটা হচ্ছে একটা প্যারাবোলার গ্রাফ। তাহলে যে নীল রঙের যে গ্রাফটা এটা হচ্ছে বিভব শক্তি। খেয়াল করেন সাম্যাবস্থায় বিভব শক্তিটা সবচেয়ে কম হয়, সাম্যাবস্থায় অ্যাকচুয়ালি বিভব শক্তি 0 হয়, আর বিস্তারে বিভব শক্তি সর্বোচ্চ হয়। তাহলে এটা হচ্ছে বিভব শক্তি। এইবার মোট শক্তি থেকে আমরা যদি বিভব শক্তিকে বিয়োগ করে দেই তাহলে যে শক্তিটা পাবো সেটা হবে গতিশক্তি। তাহলে মোট শক্তি থেকে আমরা যদি বিভব শক্তিটাকে বাদ দেই, খেয়াল করেন বিস্তারে মোট শক্তি আর বিভব শক্তি সমান, তাহলে বিস্তারে গতিশক্তি কত? অবভিয়াসলি 0। তাহলে দুটো বিস্তারেই গতিশক্তি 0। আর সাম্যাবস্থায় গতিশক্তি সর্বোচ্চ, কারণ সাম্যাবস্থায় বিভব শক্তি 0। তাহলে এটা হচ্ছে গতিশক্তির গ্রাফ। তাহলে খেয়াল করেন আমরা কিন্তু কি কি জিনিসপত্র পেয়ে গেলাম, যে মোট শক্তি, বিভব শক্তি, গতিশক্তি, এবং কার সাপেক্ষে কি হচ্ছে সবকিছু কিন্তু আমরা ইনশাল্লাহ এখান থেকে অলরেডি পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে আমাদের শক্তির যে যে গ্রাফটা থেকে সবচেয়ে বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যারাইজ করে, যে গ্রাফ থেকে বেশি কোশ্চেন আসে, সেটা আমরা এঁকে ফেলছি। চলেন এটা রিলেটেড ম্যাথ করব। আমি আপনাদেরকে এখন এই যে শক্তি সংক্রান্ত একটা গ্রাফ দিয়ে ম্যাথ দিব। দেখেন কোশ্চেন, এটা গতিশক্তি, এটা বিভব শক্তি, মানে জাস্ট শক্তির একটা গ্রাফ আঁকা আছে। এই গ্রাফে যেটা বলা হয়েছে, চিত্র অনুসারে 1 কিলোগ্রাম ভরের বস্তুর শক্তি বনাম সরণের লেখচিত্র দেখানো হয়েছে। বস্তুর বিস্তার 0.01 মিটার এবং কম্পাঙ্ক 12 হার্জ। এরপর এখানে দুটো কোশ্চেন জেনারেট করা হয়েছে। কোশ্চেন 1, x সমান a/2 অবস্থানে বস্তুটির বেগ নির্ণয় করো। আর কোশ্চেন 2, x সমান a/2 এবং x সমান a অবস্থানে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। এই হচ্ছে আমাদের কোশ্চেনটা, পুরো কোশ্চেনটা। তাহলে চলেন আমরা এই প্রবলেমটা সলভ করি, যেহেতু এটা হচ্ছে শক্তি রিলেটেড একটা ম্যাথ। তাহলে আমরা ম্যাথটাকে সলভ করার চেষ্টা করি। দেখেন আমরা
প্রথমেই অ্যাকচুয়ালি গ্রাফ থেকে যেটা দেখতেছি একদম প্লেন অ্যান্ড সিম্পল মোট শক্তি দেওয়া আছে, বিভব শক্তি গতিশক্তির গ্রাফ দেওয়া আছে, আর কিছু করেনি। বস্তুর বিস্তার দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে এবং 1 কিলোগ্রাম ভরের বস্তু সেটাও বলে দিছে। এখন x=a/2 অবস্থানে বস্তুটার বেগ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যখন বেগ নির্ণয় করতে যাব x=a/2 অবস্থানে, আমরা কি জানি? বেগ v = ω√a² এটা আমরা জানি। তাহলে x এর ভ্যালু হচ্ছে a/2, x যদি a/2 হয় তাহলে v ω√a² সো এইখান থেকে আমরা পাবো √3/2a, সো √3/2 ইন্টু ওমেগা এ। এখন আমাদের ভ্যালুগুলা বসানো দরকার। প্রথমে হচ্ছে ওমেগার ভ্যালু লাগবে। তাহলে আমার কম্পাঙ্ক 12 হার্জ অলরেডি দেওয়া, তাহলে ওমেগা ইকুয়ালস টু 2πf, সো 2π ইন্টু 12 24π। সো 24π এর ভ্যালুটা আমরা বের করে নেই। 3.14 ইন্টু 24 75.36, এটা হচ্ছে ওমেগা। বিস্তার এ দেওয়া আছে 0.01 মিটার। তাহলে বেগ v = ω/a যদি আমরা করি, মানগুলা বসিয়ে দিই। ওমেগা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে আর এ হচ্ছে মিটারে। তাহলে √3/2 ইন্টু 75.36 ইন্টু 0.01 মিটার পার সেকেন্ড। সো √3/2 ইন্টু 75.36 ইন্টু 0.01, আমরা পাবো 0.6526 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, যে x=a/2 অবস্থানে বস্তুটার বেগ নির্ণয় করা হয়েছে। এখন দেখেন 2 নাম্বার প্রশ্নে জিজ্ঞেস করছে x=a/2 যে অবস্থানটা আছে এবং x=a অবস্থান আছে, এই দুইটা অবস্থানে যান্ত্রিক শক্তির নিত্যতাটা সেটা পালিত হচ্ছে কিনা। ওকে, তাহলে দেখি আমরা এই দুইটা অবস্থানে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয় কিনা। দেখেন প্রথমে x=a/2 অবস্থানের জন্য চিন্তা করি। x=a/2 অবস্থানে বিভব শক্তি EP = হাফ kx²। তাহলে হাফ k, x=a/2 যেহেতু a²/4, তাহলে 1/8 k²। এটা হচ্ছে x=a/2 অবস্থানে বিভব শক্তি। এখন x=a/2 অবস্থানে আমরা কিন্তু বেগটা অলরেডি একটু আগে বের করছি। তাহলে x=a/2 অবস্থানে গতিশক্তি ek = হাফ mv²। তাহলে হাফ m ইন্টু v²। ভি একটু আগেই দেখলাম আমরা x=a/2 অবস্থানের জন্য v = কত আসে? ওমেগা ইন্টু √3/2a আসে। তাহলে ওমেগা ইন্টু √3/2a হোল স্কোয়ার, সো হাফ। এখন এমটাকে আমরা ওমেগা দিয়ে বা ওমেগাটাকে এম দিয়ে রিপ্লেস করতে পারি। সো আমরা জানি ω² = k/m। তাহলে m = k/ω²। সো m এর জায়গায় k/ω² বসাই, ω² ইন্টু 3/4a²। তাহলে এখান থেকে যেটা পাবো 3/8 k²। ω² কাটাকাটি যাচ্ছে। তাহলে দেখেন x=a/2 অবস্থানে আমি আলাদাভাবে বিভব শক্তি বের করছি, আলাদাভাবে গতিশক্তি বের করছি। এইবার x=a/2 অবস্থানে মোট শক্তি = বিভব শক্তি EP প্লাস গতিশক্তি EK। তার মানে 1/8 k² প্লাস 3/8 ka²
4/8k² মানে আসতেছে হাফ k²। সুতরাং আমরা যেটা পাচ্ছি x সমান a/2 অবস্থানের মোট শক্তিটা হচ্ছে হাফ k²। এখন যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি? আমার সকল বিন্দুতে মোট শক্তি একই থাকবে। তাহলে x সমান a অবস্থানে যে মোট শক্তি পাবো সেটা কিন্তু x সমান a/2 অবস্থানের মোট শক্তির সমান হতে হবে। তাহলে x সমান a অবস্থানে বিভব শক্তি EP ইকুয়ালস টু হাফ kx² বা হাফ k²। এখন এই টাইপের ম্যাথে ডিরেক্টলি লিখে দিয়েন না যে x সমান a অবস্থানে গতিশক্তি 0। যেটা করবেন বেগটা বের করে বেগটা যে শূন্য সেটা দেখায় দেখাবেন গতিশক্তি শূন্য, কারণ আমাদেরকে যান্ত্রিক শক্তির নিত্যতাটা প্রমাণ করতে বলছে। সো আমরা অ্যাজিউম করে নিব না যে যান্ত্রিক শক্তির নিত্যতা পাল্টে হচ্ছে, সুতরাং যেহেতু বিভব শক্তি হাফ k², গতিশক্তিটা 0, এটা করেন না, তাহলে নম্বর কম দিবে। সো আমরা আগে যেটা করব, x সমান a অবস্থানে বেগ v সমান ওমেগা রুট ওভার a² মাইনাস x², x সমান যেহেতু a, ওমেগা ইন্টু 0 মানে 0। x সমান a অবস্থানে তাহলে বেগটা 0। তাহলে x সমান a অবস্থানে গতিশক্তি ek ইকুয়ালস টু হাফ mv², তার মানে হাফ m ইন্টু 0² ইকুয়ালস টু 0। সেই যে দেখেন আমরা কিন্তু অ্যাজিউম করে নেই নাই আগেই যে মোট শক্তি তো হাফ k²ই হবে। আমরা বের করে করে দেখলাম যে মোট শক্তিটা অ্যাকচুয়ালি কত হয়। এখন মোট শক্তি হাফ k² প্লাস 0 করে আমরা বলবো যে ঠিক আছে মোট শক্তিটা হাফ k²ই হচ্ছে। সুতরাং মোট শক্তি x সমান a অবস্থানে মোট শক্তি ইকুয়ালস টু EP প্লাস ek হাফ k² প্লাস 0 হাফ k²। তাহলে দেখেন x সমান a/2 অবস্থানের যে মোট শক্তি ইকুয়ালস টু x সমান a অবস্থানে মোট শক্তি। এখন যদি দুইটা ভিন্ন ভিন্ন অবস্থানে মোট শক্তি একই হয়, তার মানে কি যান্ত্রিক শক্তির নিত্যতা আসলে এখানে কি হচ্ছে মেনে চলতেছে। সুতরাং যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হচ্ছে। তাহলে এই ছিল আমাদের শক্তি রিলেটেড একটা প্রশ্নের সম্পূর্ণ আলোচনা। এইখানে শক্তি থেকে আরেকটা কমন টাইপের কোশ্চেন আসে। সেই কমন টাইপের যে কোশ্চেনটা সেটা একটু আমি বুঝিয়ে বলি যে কত সরণে সাম্যাবস্থান থেকে কত সরণে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে সেটা দেখাতে বলে। সো চলেন কোশ্চেনটা করি। কোনো পর্যাবৃত্ত আন্দোলনে বিস্তার a হলে সাম্যাবস্থা হতে কত সরণে বিভব শক্তি ও গতিশক্তি পরস্পর সমান হবে। এই হচ্ছে কোশ্চেনটা।
একটা পর্যায়বৃত্ত আন্দোলনের বিস্তারটা যদি এ হয়, সাম্যাবস্থান হতে কত সরণে আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি পরস্পর কি হবে, সমান হবে, সেটা বের করতে বলা হয়েছে। ওকে, ভালো কথা। এখন আমাদের যে বিস্তারটা, এটা এ অলরেডি দেওয়া আছে। আমরা বিভব শক্তি গতিশক্তি পরস্পর সমান দেখতে চাই। বিভব শক্তি ইপি হাফ কে এক্স স্কোয়ার, গতিশক্তি ই কে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন জিজ্ঞেস করছে যে এক্স এর কোন মানের জন্য এই বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে। তাহলে আমরা যদি ইপি সমান ই কে করে ফেলি, ইপি হাফ কে এক্স স্কোয়ার, ই কে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা যেটা পাবো এক্স স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার সমান স্কোয়ার, এক্স স্কোয়ার সমান স্কোয়ার বাই টু, এক্স সমান প্লাস মাইনাস এ বাই রুট টু। সো প্রশ্নটা হচ্ছে প্লাস মাইনাস কেন লিখলেন, প্লাস মাইনাসটা কেন লিখতেছে। আসলে একটা দোলক বা একটা স্প্রিং মাস সিস্টেমের জন্য সে সাম্যাবস্থান থেকে দুই দিকেই যায়। দোলকের বেলায় সে ডান দিকে যেমন যায় বাম দিকেও যায়, স্প্রিংয়ের বেলায় স্প্রিংটা উপরে যেমন ওঠে সাম্যাবস্থান থেকে, আবার নিচেও নামে। সো একটা ডিরেকশনকে যদি আমরা পজিটিভ বলি, আরেকটা ডিরেকশনকে অবভিয়াসলি আমরা নেগেটিভ বলবো। এই কারণে এক্স এর আসলে দুটো ভ্যালু আসে, যে দুটো জায়গায় একটা পূর্ণ পর্যায়কালে সে অ্যাকচুয়ালি দুইবার দুইটা ভিন্ন ভিন্ন পজিশনে প্লাস এ বাই রুট টু বা মাইনাস এ বাই রুট টুতে তার শক্তি পরস্পর কি হবে, সমান হবে, বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। সো এই যে দেখেন শক্তি রিলেটেড আসলে এই টাইপের টানাসরা হতে পারে, আর বেসিক ইকুয়েশন যেগুলো আছে সেগুলো নিয়েও টানাসরা হতে পারে। এখন আসেন, আমি বলছিলাম যে এই চ্যাপ্টারের গ্রাফ দেখাবো, যে আমরা কি কি ধরনের গ্রাফ হতে পারে সেই গ্রাফগুলো নিয়ে আলোচনা করব। সো আমি এইখানে আপনাদের দুই টাইপের গ্রাফ দেখাবো। একটা গ্রাফ হচ্ছে সহজ সরল, যে সরল দোলক সংক্রান্ত গ্রাফগুলি আছে সেগুলো আগে আঁকবো। সো সরল দোলক সংক্রান্ত গ্রাফ, এই সরল দোলক সংক্রান্ত গ্রাফগুলা কাজে লাগবে হচ্ছে আপনার যখন এমসিকিউ টাইপ প্রশ্নে গ্রাফগুলা থাকে তখন। এবং এইখানে গ্রাফ বোঝার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বলে রাখি, ফাংশন এবং ফাংশনের লেখচিত্রে যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু বিশাল জ্ঞানজাম। সো যাদের ফাংশনে দুর্বলতা আছে তারা ফাংশনটা ভালো মতো পড়েন, ফাংশনের গ্রাফ ভালো মতো দেখেন। কারণ এইটা আপনার শুধুমাত্র এখন না, আপনি হায়ার স্টাডিজ যখন করবেন, যারা সায়েন্সে পড়বেন, যদি সায়েন্সটা চেঞ্জ না করেন, যে না আমি আন্ডারগ্র্যাডে যে যে সাবজেক্টে হোক না কেন সায়েন্সের, ইভেন যদি বায়োলজিও পড়েন গ্রাফ লাগবে। কেন লাগবে সেটা একটু বুঝিয়ে দিই। যে আপনার হায়ার স্টাডিজ মোর অরলেস রিসার্চ ওরিয়েন্টেড, রিসার্চ করতে হবে। সো রিসার্চ করা মানে হচ্ছে ডেটা কালেকশন করা, আর ডেটার যে সবচেয়ে ভালো প্রেজেন্টেশন হচ্ছে গ্রাফ। সো হোয়াই অ্যাকচুয়ালি উই ড্র গ্রাফ, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্রাফ ফিটিং। সো আপনার যদি এরকম কারোর সঙ্গে পরিচিতি থাকে যারা অ্যাকচুয়ালি রিসার্চ মেথোডোলজি নিয়ে কাজ করছে, তাদের সঙ্গে কথা বলবেন, তারা কিন্তু আমার থেকেও ভালো আপনাদেরকে বুঝাই দিবেন যে অ্যাকচুয়ালি রিসার্চের দুনিয়ার যত রিসার্চ হয় একটা বড় জিনিস হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। সো যে কোনো রিসার্চে, সেটা ধরেন কেউ যদি বায়োলজি নিয়েও রিসার্চ করে, তাকে ডেটা কালেক্ট করতে হয় এবং এই ডেটাগুলাকে তাকে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করে কার্ভ ফিটিং করতে হয়, যে আমার ডেটাগুলা সবচেয়ে ভালো কোন কার্ভের সঙ্গে মিলতেছে। এবং আপনারা ওই আপনাদের উচ্চতর গণিতে একটা সেগমেন্টে আপনারা বলি, এটা হচ্ছে অধ্যায়ের নাম কি যেন, আমি এই মুহূর্তে অধ্যায়ের নামটা হঠাৎ করে, হ্যাঁ অধ্যায়ের নামটা মনে আসতেছে না, দাঁড়ান একটু চিন্তা করি, একটা মিনিট, অধ্যায়ের নামটা আমি মনে করি। সংখ্যা নিয়ে, আসলে পরিসংখ্যান নিয়ে আপনাদের অধ্যায়টা, যেখানে অ্যাকচুয়ালি আপনাদের হচ্ছে এই ইগুলা আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি বাংলা টার্মগুলো ভুলে গেছি এখন, এই মুহূর্তে বাংলা টার্মগুলো আমার মনে নাই।
যে বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা, মনে পড়ছে আমার। আপনাদের অধ্যায়টার নাম হচ্ছে বিস্তার পরিমাপ। এই বিস্তার পরিমাপে আপনারা গড় বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি, মিন, মিডিয়ান, মোড এগুলা পড়বেন। সো এগুলা খুব ভালো করে পড়বেন। এগুলা কিন্তু এরকম না যে দেখেন আমরা অনেক সময় এই চ্যাপ্টারগুলোকে একটু মানে হচ্ছে কম নজর দিয়ে চলে যাই। হায়ার স্টাডিজে যদি আসলেই ভালো করতে চান যে না আমার শুধুমাত্র হচ্ছে ডিগ্রি না, আমি একটু শিখতে চাই, দেন বিস্তার পরিমাপ সম্ভাবনা ছাড়া কোনো উপায় নেই। যার বিস্তার পরিমাপে কোনো রকম ঝামেলা থাকবে সে পরবর্তীতে এই যে কার্ভ ফিটিং বা হচ্ছে পরিসংখ্যান রিলেটেড যে হিসাব নিকাশে ঝামেলায় পড়বেন। এনিওয়ে, সো তাহলে গ্রাফে ভালো করার জন্য দুইটা জিনিস লাগতেছে। একটা হচ্ছে আপনার অবশ্যই ফাংশনে দুর্দান্ত হইতে হবে। দুর্দান্ত হওয়া ছাড়া উপায় নেই, তা না হলে ফাংশনের গ্রাফ আপনি আঁকতে পারবেন না। আর দুই নাম্বার হচ্ছে যেটা পরে যে লাগবে, এই যে বিস্তার পরিমাপের জিনিসপত্রগুলো লাগবে, যে গ্রাফের বিহেভিয়ার কিরকম হবে। তো এখন আমাদের সরল দোলক সংক্রান্ত গ্রাফ যখন আঁকতে যাব, টি ইকুয়ালস টু 2π√L/g, এখান থেকে অনেক টাইপের গ্রাফ হইতে পারে। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল আছে কয়টা? তিনটা ভ্যারিয়েবল আছে। ভ্যারিয়েবল বা চলক আছে তিনটা। কিভাবে? জি, মাধ্যাকর্ষণজনিত যে ত্বরণ এটা কিন্তু চেঞ্জ হতে পারে উইথ স্পেস। মানে আমি আমার ঘরে জি এর মান যেটা পাবো, আমি লিফটের মধ্যে লিফট ত্বরণশীল অবস্থায় জি এর তো সেই মানটা পাবো না। সো জি কিন্তু আসলে এখানে একটা চলক। একটা মিনিট।